বন্ধুরা আজকে তোমাদের সামনে কয়েকটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেব। দেখো, অনেকেই কালকে আমাকে প্রশ্ন করেছে যে কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম যে রিনার যে দিদা মারা গেছেন, সেখানে রিনার মায়ের তো 3 দিনের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এবং যেই দিন 3 দিন হবে সেই দিনকেই কিন্তু সমস্ত যে ব্রাহ্মণের যে কাজকর্ম থাকে সেই সমস্ত কিছু করে তারপরে তোমার একটা গঙ্গায় বলো, নদীতে বলো, পুকুরে বলো, যেখানে যে একটা জিনিস ভাসাতে হয় সেইটা ভাসিয়ে এসে তারপর কিন্তু সে আঁশ খাবে। এটা কিন্তু একটা বাবা মা মারা গেলে মেয়েরা কিন্তু এই নিয়মগুলো 3 দিনে পালন করে। সেখানে রিনার ভিডিওর কালকে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, সমস্ত নিয়ম কানুন কিন্তু হয়ে গেছে, তারপর যথারীতি তার মা ভাত খেয়েছে, কারণ নিয়ম কানুন পালন না হলে কিন্তু হব্বিষ্য আর ফলমূল এই সমস্ত খেয়ে কিন্তু থাকতে হয়। সেখানে কালকের ভিডিওতে হয়ে গেছে বলেই ওই সমস্ত নিয়ম কানুনগুলো তবেই কিন্তু তার মা ভাত খেয়েছে, এটা আমাদের সামনে দেখালো। যদিও আমি প্রশ্ন আমার ভিউয়ারদের সামনে করেছিলাম যে 3 দিনের কাজটা শুধুমাত্র শনিবার পড়েছে বলে খাওয়ান দাওয়ানোর যে অনুষ্ঠানটা হয় সেটা কেন পরের দিন রাখালো? এটা তো নিয়মের পুরোপুরি বাইরে গিয়ে করা হলো। কারণ দেখো, এটা বিয়ে, অন্নপ্রাশন বা কোনো শুভ জিনিসের ক্ষেত্রে এগুলো কিন্তু ঠিক আছে যে আঁশ খাবে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা নিয়ম যে 12 দিনে ঘাট হবে বা 15 দিনে ঘাট হবে, তারপর এই দিন আস্পন্ন হবে। এগুলো কিন্তু এক একটা অনেকদিন আগে থেকে একটা নিয়ম হয়ে আসছে এবং প্রত্যেকের বাড়িতেই হয়। কারণ কি, আমাকেও কালকে একটা ভাই কমেন্টস করেছে যে 3 দিনে মেয়েদের বাড়িতে কাজ করে তারপর 5টা ব্রাহ্মণকে কিন্তু খাওয়াতে হয়, তারপর তো আদার্স আত্মীয় স্বজনরা আছেই। তো সেই কথাটাই কিন্তু আমি আমার ভিডিওতে বলতে চেয়েছিলাম। সেখানে রিনার ভিডিওতে আমরা কেন কালকের ভিডিও 1টা থেকে শুরু হতে দেখলাম, কেন আমরা রিনার দিদার যে 3 দিনের কাজ তার মা করলো সেই কাজকর্ম আমরা কেন কিছু দেখতে পেলাম না? বন্ধুরা একবার ভেবে দেখো যে সে কিন্তু ওই বাড়িতেই সর্বক্ষণ উপস্থিত আছে, রিনা তার বাপের বাড়িতে, কারণ তার বাপের বাড়ির ভিডিওই আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। মাঝে মিশেলে একটা দুটো দিন ও হয়তো মিস দিচ্ছে, কিন্তু আমরা ভাবছি যে হয়তো দিদা মারা গেছে সেই কারণে টেনশনে আছে বা পারিবারিক একটু সমস্যার মধ্যে আছে, সেই কারণে হয়তো সে ভিডিওগুলো আমাদের সামনে দিচ্ছে না। কিন্তু অ্যাকচুয়াল রিজন কি সেইটাই যে ও বাড়িতে এইরকম একটা দুর্ঘটনা ঘটেছে বলে ও এইরকম মানে আমাদের সামনে ডেইলি ভিডিও দিতে পারছে না? না বন্ধুরা, ও আমাদেরকে কিভাবে যে বোকা বানাচ্ছে, যারা সত্যি ওর অরিজিনাল ভিউয়ার্স তারা তো বোকা বানছেই। আর আমরা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ভিউয়ার্সদের সামনে এই বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরি তাহলে কেউ কিছু বুঝতেই পারবে না। দেখো বন্ধুরা, দিদা গত হয়েছেন, 3 দিনের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং রিনা সেই দিনকে দুপুর 1টা থেকে ভিডিও স্টার্ট করেছে। যদি রিনা বাড়িতে উপস্থিত থাকতো তাহলে কি ওই 3 দিনের যে কাজকর্ম মানে যে কি বলবো শ্রাদ্ধ শান্তি মেয়ের বাড়ি থেকে যে 3 দিনে করা হয় মেয়েরা করে, তো সেইটা আমাদের সামনে কেন শেয়ার করা হলো না? তো একটা মানুষ বাড়িতে থাকলে তবেই না শেয়ার করবে? সে তো বাড়িতে ছিলই না, সে তো দাঁত ফোগলার সাথে নিশ্চয়ই তার বাপ মানে নতুন শ্বশুর বাড়িতে ছিল। কারণ একটা খাট নিয়ে অনেক বিষয় হচ্ছে। যদিও বা সন্দীপদার একটা ভিডিও দেখলাম, জাস্ট কিছুটা দেখি আমি এই ভিডিওটা আগে ভাবলাম তোমাদের সামনে দিই, তারপর ওইটা নিয়ে একটা ভিডিও আমি আনছি। যে অনেকেই প্রশ্ন তুলেছিল যে রিনার যে মাল রিকভারি যে জিনিসগুলো এনেছিল, খাট, আলমারি, এই সমস্ত জিনিসগুলো কোথায় গেল? কালকের ভিডিওতে আমি বলেই দিয়েছি, সেখানে আমি কিন্তু অ্যান্সার পেয়ে গেছি যে ওই খাটটা নাকি যেই দিন মাল রিকভারি করা হয় সেই দিনকেই নাকি ওই গাড়ি করেই নাকি একদম দাঁত ফোগলার বাড়িতে ওটাকে সেট করে রেখে আসা হয়েছে। মানে কতটা এরা মানে সাংঘাতিক খেলোয়াড়, একবার বুঝতে পারছো? এক শ্বশুরবাড়ির সাথে ডিভোর্স পর্যন্ত এখনো সেই হাজবেন্ডের সাথে হলো না, নতুন যে হাজবেন্ড তার সাথে নতুন যে ঘর বাঁধবে তার বাড়িতে খাট পর্যন্ত পৌঁছে গেল। নাহলে ভাবো না, এত জিনিস নিয়ে আসা হলো অথচ একটা জিনিসও কিন্তু তাদের বাড়িতে দেখতে পাচ্ছি না। তাদের বাড়িতে চৌকি আছে, অথচ চৌকির পরিবর্তে ওই খাটটা কিন্তু ওখানে রাখা হচ্ছে না। মানে খাটটা যেই জায়গায় গিয়ে ভবিষ্যতে থাকবে সেই জায়গায় কিন্তু তাকে একদম সেট করে দেওয়া হয়েছে। তা বলে কি দীপদাদার বাড়িতে খাট এলো না? এলো তো অবশ্যই। তো যাকে সেটা অন্য ভিডিওর বিষয়। তো আমার কাছে কথা হলো, রিনা কালকে দুপুর 1টা থেকে কেন আমাদের সামনে ভিডিওটা দিল? সকাল থেকে কেন ভিডিওটা দিল না? বললো কি কাজে ব্যস্ত ছিল। মানছি খুব কাজে ব্যস্ত থাকে, কিন্তু একবার একটা কথা ভেবে দেখো, যেই বাড়িতে বৌদির মা, দাদা, বাবা, মায়ের কথা বাদ দিচ্ছি যে মা নাই কষ্টে আছে, মা মারা গেছে, স্বাভাবিক প্রতিটা মেয়েরই কষ্ট হবে, মা সেখানে কোনো কাজবাজ করছেন না, 4-4টে মানুষ প্লাস তোমার আরো আদার্স আছে, সেখানে এতটাই ব্যস্ত যে ক্যামেরাটা খুলে সকালবেলা থেকে ভিডিওটা একটু আধটু করে শুট করবে সেই সময়টুকু নাকি পেল না। এমনকি সে বলছে বাবা সকালবেলা বাজার করতে গেছিল, যে কাজকর্মগুলো যে মানে অনুষ্ঠান যে হবে, লোকজন খাওয়ানো হবে, তার জন্য বাবা বাজার করতে গেছিল। ভাবো একবার তোমরা,
রিনা বাড়িতে থাকলে সকাল থেকে তো ভিডিও স্টার্টিং করে, দাঁত ব্রাশ করা থেকে শুরু করে বাজার করতে যাচ্ছে নাইটি পরে, সেইটা থেকে ভিডিও শুরু করা থেকে বাবা মা ডাক্তারখানা যাচ্ছে, দাদা অটো নিয়ে বেরোচ্ছে, টোটো নিয়ে বেরোচ্ছে, দাদা টোটো নিয়ে সারা মানে জায়গাতে প্রচার করে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু আমরা তার ভিডিওতে দেখতে পাই। তাহলে সে যদি ওই বাড়িতে থাকতো সকাল থেকে, তাহলে ওই সকাল থেকে ও ভিডিও স্টার্ট করতো না? নিশ্চয়ই করতো। ও কিন্তু ওই দিন বাড়িতে ছিলই না, যথারীতি শ্বশুর বাড়িতে ছিল। দেখো কিরকম ব্যাপারটা, একের পর এক কিন্তু রিনার সাথে এক একটা কিন্তু বিষয় ঘটে যাচ্ছে, যার জন্য বাপের বাড়ি কিন্তু থাকছে এবং আমাদের সামনে ডেইলি ভিডিওগুলো একদিন দুদিন অন্তর অন্তর কিন্তু দিতে পারছে। আর অনেকেই এটা ভেবে নিচ্ছে যে ও ওর বাপের বাড়িতেই আছে, না, ওর বাপের বাড়িতে থাকছে না, থাকছে কিন্তু শ্বশুর বাড়িতেই, কিন্তু মাঝে মিশেলে বাপের বাড়িতে এসে সারাদিনের ভিডিও শুট করে আবার কিন্তু তার পরের দিনই হয়তো যেদিন গ্যাপ দিচ্ছে সেদিন কিন্তু শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। কারণ কি, যেই দিনকে ওর দিদা অরিজিনালি মারা গিয়েছিল সেই দিন কিন্তু আমরা খবরটা পাইনি। আমরা কবে খবর পেয়েছিলাম? কারণ একটা কমেন্টস এসেছিল, দেখেছিলাম, যদিও আমার কমেন্ট সেকশনে না, আরুষ ভাইয়ের কমেন্ট সেকশনে কমেন্ট এসেছিল যে ওরা নাকি 2 তারিখ দুপুরবেলা তোমার স্কুটারে চড়ে দাঁত ফোকলা এবং রিনা কিন্তু দুজনে মিলে ঘোরাঘুরি করতে দেখেছে। সেই দিদিভাই কিন্তু দেখেছে, তারপর আরুষ ভাইকে কমেন্ট করেছে। তো আরুষ ভাই সেই কমেন্টটা আমাদেরকে দেখিয়েছে। তো আমরা যেমন তোমাদের সামনে অনেক এমন কিছু কথা আছে যেগুলো সত্যিই আমরা গোপন সূত্রে জেনে এবং অনেকটা সিওর হয়ে তবে তোমাদের সামনে জানায়, সেরকমই প্রতিনিয়ত তো এই কমেন্টগুলো আসে না যে প্রতিনিয়তই দাঁত ফোকলার সাথে একে দেখতে পাচ্ছে, কিন্তু দেখো মাঝে মিশেলেই এইগুলো কিন্তু দেখতে পাই। তার মানে তারাও কিন্তু ভালোভাবে জেনে বুঝে এবং সত্যিই সেই দুটো মানুষ একসাথে স্কুটারে চেপে গেছে, তবেই কিন্তু জেনে সেই মানুষটা, সেই দিদিভাইটা আরুষ ভাইকে কিন্তু কমেন্টটা করেছে। এবার কবে? 2 তারিখ। আর রিনার তোমার 2 তারিখ রাতে মানে সন্ধ্যেবেলার দিকে কিন্তু দিদা মারা গেছে এবং ও কিন্তু যথারীতি ওই দিন এই দাঁত ফোকলার সাথে যে স্কুটারে চেপে দুপুরবেলা বেরিয়েছিল, সারাদিন ঘোরাফেরা করার পর বাড়িতে এসে যথারীতি তার পরের দিন আমাদের সামনে কিন্তু সন্ধ্যেবেলা কমিউনিটি পোস্টার দেয়। আর ওর রিনার দিদা মানে হারানোতে যে কতটা কষ্ট, ওই 2-1 সেকেন্ডের চোখের জল তোমরা জাস্ট দেখতে পেয়েছো। তারপর কিন্তু তার পরবর্তী ভিডিওগুলোতে যেইগুলো আমরা দেখতে পাচ্ছি, রমরমা একটা পরিবেশ, বাজার টাজার করা, খাওয়া দাওয়া, বিশাল ব্যাপার। সত্যি কথা বলতে কারোর মনে কিন্তু সেই রকম দুঃখ দেখা যাচ্ছে না যে দিদাগত হয়েছে বলে কারোর মনে খুব কষ্ট আছে। হ্যাঁ, মা অবভিয়াসলি তার কষ্ট হবে, এছাড়া যে আদার্স যে সমস্ত মানুষেরা আছে তাদের যে খুব কষ্ট হচ্ছে, এটা কিন্তু কখনোই তাদের ভিডিও দেখে মনে হচ্ছে না। অনেকেই যারা বলো যে সুখে দুঃখে কি সুন্দর একসাথে জয়েন্টে এনজয় করে আছে, এই কথাগুলো যারা বলছো তাদের একটু ভেবে বলা উচিত। দেখো, সুখে সবসময় কিন্তু হাসি মুখে ভিডিও দেওয়া যায়, কিন্তু দুঃখে কিন্তু ফলস হাসিটা কখনোই কিন্তু বেরোয় না। বিশেষত কোনো মৃত মানুষকে নিয়ে যখন আমার পরিবারের একটা ঘটনা ঘটছে, তখন কিন্তু সেই সময় আর হাসি মুখে কিন্তু ভিডিওটা দেওয়া যায় না। এই থেকে কিন্তু প্রমাণিত হয় যে ওরা ভিডিওর মধ্যে যেটুকুনি দেখাতে চায় ওটা কিন্তু বেশি করে বাড়াবাড়ি করে, যে না আমরা কতটা ভালোবাসি, আমরা কতটা হ্যাপি আছি। না হলে যেই বাড়িতে এত বন্ডিং, যেই বাড়িতে এত সুন্দর বাবা মা দাদা বৌদির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বাড়িতে দাদা বোনকে রাত 12:30টার সময় কেন বের করে দিয়েছিল? কেন সেই সময় বোনের ফিলিংসটা দাদা বুঝতে পারেনি? কেন সেই সময় বাবা মা মেয়ের পাশে না দাঁড়িয়ে ছেলের পাশে দাঁড়িয়েছিল? বারংবার কিন্তু এই প্রশ্নটা আমরা করেছি, রিনার তরফেও করেছি, আদার্স যে সমস্ত ভিউয়ার্সরা বা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের তরফেও কিন্তু এই প্রশ্নটা ছুড়ে দিয়েছি, কিন্তু কারোর তরফে কোনো রকম কোনো অ্যান্সার নেই। আর বিশেষত দালাল যেহেতু এই কথাটা বলেছিল যে হ্যাঁ ওকে 12টা 12:30টার সময় বাড়ি থেকে বের করে দিয়েছিল, যেটা কিনা আমরা 2-3 দিন আগে থেকেই তোমাদেরকে সেই সময় বলে দিয়েছিলাম, সেটা তো একদমই সত্য। তার প্রমাণ কিন্তু দালাল তার নিজের মুখ দিয়ে দিয়েছিল। এইবার ভাবো যে ও যে অজুহাতটা দিল যে ও সকাল থেকে ব্যস্ত ছিল, প্রতিদিনই তো এরকম ব্যস্ত থাকে, তার সত্ত্বেও কিন্তু জলখাবার কি খাচ্ছে, কি তৈরি হচ্ছে, বাবা রাত্রি মানে ছাদে রান্না করছে, সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করছে। সেই দিন কেন শেয়ার করালো? তার মানে ও কিন্তু বাড়িতে ছিল না, এবং কালকে দেখলাম আরুষ ভাইয়ের ভিডিওতে আরো একটা কমেন্ট, যেটা কিনা এই দাঁত ফোগলা করেছে যে ওদেরকে নিয়ে নাকি কন্ট্রোভার্সি করতে এই কিছু দিনের জন্য বারণ করছে, কারণ ওদের ফ্যামিলি মেম্বার্স নাকি মারা গেছেন। 1 তারিখে নাকি ওদের ফ্যামিলি মেম্বার্স মারা গেছে। তো ফ্যামিলি মেম্বার্স মারা গেছে মানে আমরা যেটুকুনি জানতে পেরেছি রিনার দিদা। তো এই যে দাঁত ফোগলা একটা কথা বলেছে ফ্যামিলি মেম্বার্স মারা গেছে, তার মানে ভাবো এই দাঁত ফোগলাও কিন্তু সবার সামনে মানে কি বলবো, ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি কাউকে কমেন্টস করে জানাচ্ছে যে হ্যাঁ আমার সাথে রিনার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এবং ফ্যামিলি কিন্তু তখনই আমরা একে অপরের সাথে বলতে পারি যখন সম্পর্কটা সত্যিই কোনো একটা বিষয় নিয়ে স্থায়ী হয় বা সেই স্বীকৃতি পায়। যেমন দাঁত ফোগলার সাথে রিনার বিয়ে হয়েছে, সেই বিয়েটা হয়তো আমাদের কাছে অজানা, কিন্তু ওদের কাছে তো চেনা, তো তাই তারা জানে যে রিনার দিদা মানে দাঁত ফোগলারও দিদা। সেই কারণে কিন্তু এই দাঁত ফোগলা আরুষ ভাইকে কমেন্টটা করেছে যে আমাদের ফ্যামিলি মেম্বার
মানে গত হয়েছেন, তো এই সময় কিছুদিন কন্ট্রোভার্সি না করতে। তাহলেই তোমরা একবার ভাবো বন্ধুরা, এই যারা যারা দোষ দিচ্ছে যে সীমা দিদিভাইয়ের জন্য নাকি রিনা সন্দীপদার কাছ থেকে মানে সন্দীপদার কাছে ফিরে আসতে চাইছে, কিন্তু ফিরে আসতে পারছে না একটাই কারণে, মাঝখানে নাকি সীমা দিদিভাই আছে বলে, এবং তার সাথে নাকি সন্দীপদার একটা খুব নোংরা সম্পর্ক নিয়ে ওয়াইটিতে মানে চারিদিক থেকে দেখি কথা আসছে। এমনকি দেখলাম সীমা দিদিভাই ভিডিও নামিয়েছে, 2-3টে ভিডিও নামিয়েছে। তো সেই ভিডিওগুলো দেখে কিছু কথা এই ভিডিওর মধ্যেও তোমাদের সামনে আমি বলতে চাইছি, যে একটা কথা তোমরা জাস্ট ভেবে দেখো যে কোথায় সীমা দিদিভাইয়ের বয়স আর কোথায় সন্দীপদার বয়স, এবং এই যে যারা এই নোংরামোগুলোকে সাথ দিচ্ছে এবং বলছে তারাও যে কতটা নিম্ন মানসিকতার মানুষ, সত্যি এই কথাগুলো মানে শুনলেও খারাপ লাগে। দেখো এখানে বলতে পারো যে মন্দিরাও তো একটা ছোট 10 বছরের ছেলের সাথে প্রেম করেছিল। মন্দিরার যে একটা এজ আর সীমা দিদিভাইয়ের যে এজ, তার মধ্যেও কিন্তু একটা পার্থক্য আছে, তাই না? সেখানে সীমা দিদিভাই কিন্তু সত্যি সন্দীপদাকে নিজের সন্তান বলো আর ভাই বলো এটাই কিন্তু মনে করেছিল। সেখানে যারা যারা তাদের সম্পর্কটাকে নিয়ে নোংরামো করছে তাদের কিছু প্রশ্ন আমি করতে চাই এই ভিডিওতে, যে সীমা দিদিভাই এলো কোথা থেকে, যখন কিনা এই রিনা নিজের হাজবেন্ডকে, নিজের শাশুড়িকে, শ্বশুরকে, সন্তানকে ঠকিয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে তাদের মুখে পুরো একদম কালিমা লেপে দিয়ে বাড়ি থেকে রাত্রির বেলায় বেরিয়ে চলে যায়। তারপরেও কিন্তু কোনো রকম কোনো কিছু কেউ আমরা ভিডিও নামাতাম না, আমরা কিন্তু নামিয়েছিলাম সন্দীপদাকে নেগেটিভ করে এবং রিনার হয়ে আমরা ভিডিও নামিয়েছিলাম। তারপর আস্তে 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 যখন দুদিক থেকে দু রকমের কমেন্টস আমাদের কাছে আসা শুরু করলো, আমরা নিজেরাও ভাবলাম যে না, আমাদেরকে নিজেদেরকে সেখান গিয়ে জানতে হবে বা সেখানকার আসল অরিজিনাল মানুষের কাছ থেকে আমাদের খবরটা নিতে হবে যে অ্যাকচুয়ালি দোষটা কার, রিনার না সন্দীপদার। তো তারপর থেকে আস্তে আস্তে আমরা যেরকম ভাবে পেরেছি আসল তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করেছি, এবং বেশিরভাগ মানুষই কিন্তু আসল তথ্য তোমাদের সামনে তুলে ধরেছে। তার মধ্যে সীমা দিদিভাই যেহেতু সামনে বাড়ি, সেও কিন্তু প্রথমে সন্দীপদাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিল। এইবার তোমরা একবার ভেবে দেখো, যদি সে এই সুযোগের সদ্ব্যবহারটা করতে চাইতো, যেটা কিনা অনেকেই কমেন্টস করছে, এমনকি অনেকে কমিউনিটি পোস্ট পর্যন্ত দিচ্ছে যে দুজনকার মাঝখানে নাকি কি বলবো একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই সীমা দিদিভাই, নালে নাকি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যেত। তো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতে চাইছি যে সেই দিন কিন্তু নেগেটিভ ভিডিও এই সীমা দিদিভাই সন্দীপদাকে নিয়ে নামিয়েছিল। তো সে যদি জানতো যে এটা এই বিষয়টার আমি সুযোগের সদ্ব্যবহার করবো, কারণ আমি তো ওই জায়গাকার মেয়ে, যেটা কিনা দালাল বলে আমি আর বলছি না, তো সেই জিনিসটা আমার কাজ, তাহলে আমি সেটাই করবো এর সাথে। তাহলে আমি আমার আইডিটাকেও গ্রো করতে পারবো, প্লাস আমি একটা মানে লাইফ বিশাল এনজয় করে একটা লাইফ কাটাতে পারবো, ভাই বলে তার সাথে অনেক কিছু আমি চালাতে পারবো, যেরকমটা দালাল বলতে চাইছে বা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে চাইছে। সেখানে সে কেন ফার্স্ট নেগেটিভ ভিডিও তাকে নিয়ে নামালো, তারপর যখন নেগেটিভ ভিডিও নামার পর যখন আমাদেরও মতো যদি মানে আমাদের যেমন কমেন্টসের সম্মুখীন হতে হয়েছিল তাকেও হতে হয়েছিল, সেই কারণে কিন্তু সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এবং সেখানে গিয়ে শুধু একজনের কাছ থেকে নয় অনেকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করার পর কিন্তু সে সন্দীপদাকে সাপোর্ট করে এবং রিনাকে নিয়ে আসল অরিজিনাল তথ্য আমাদের সামনে তুলে ধরতে থাকে। এইবার তোমরা একটা কথা চিন্তা করে দেখো, রিনা হঠাৎ করে কেন আজকে সন্দীপদার কাছে ফিরে আসতে চাইছে? না, ও কিন্তু সন্দীপদার কাছে ফিরে আসতে চাইছে। আমি কালকে একটা ভিডিও টাইটেলে তোমাদের সামনে দিয়েছিলাম যে এই যে ফিরে আসতে চলছে, এটা কি সত্যি অ্যাকচুয়ালি মন থেকে নাকি এটা নাটক? তো সত্যি এটা কিন্তু নাটক, কারণ কেউ যদি কারোর কাছে সত্যি আবার নতুন রূপে ফিরে আসতে চায় যে আমি তোমার বউ হিসেবে আবারও ফিরে আসবো, তাহলে ওই সেকেন্ড বয়ফ্রেন্ডের সাথে কিন্তু দিদা গত হয়েছে, তারপরেও কিন্তু দাঁত ফোগলার সাথে ঘুরতে কিন্তু বেরোতো না, মানে কালকের ভিডিওর কথা বলছি, বা সেই দিনকেও কিন্তু দুপুরবেলা স্কুটারে চড়ে তাকে কেউ দেখতে পেত না। যদি সত্যিই সন্দীপদার কাছে ফিরে আসতে চাইতো, সন্দীপদার কাছে ফিরে আসতে চাইছে, তার যে সম্পত্তি সেই থেকে তার একটা যে অধিকার ভাগ, যে সেটা বড় গলায় বলে যে তার ওয়াইটির টাকা দিয়ে নাকি এত কিছু হয়েছে, তো সেইটা নেওয়ার জন্য কিন্তু প্ল্যান মাফিক এই জিনিসটা করতে চেয়েছিল। অনেকদিন আগে তোমাদেরকে ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে রিনা যখন দীপদাদার সাথে সন্দীপদার সাথে দীঘা গিয়েছিল, তখন কিন্তু ওখানে গিয়ে যে দাঁত ফোগলার যে জন্মদিন ছিল, সেই জন্মদিনে দাঁত ফোগলাকে বলেছিল, দাঁত ফোগলা গিফট হিসেবে চেয়েছিল তুমি কিন্তু সন্দীপদার সাথে দীঘায় বেড়াতে যাবে না, কিন্তু যেহেতু টিকিট কাটা হয়ে গেছিল সেই মুহূর্তে কিন্তু রিনা যেতে বাধ্য হয়েছিল। তো তখন মানে দাঁত ফোগলা কি করবে বলেছিল যে ঠিক আছে তুমি বেড়াতে যাচ্ছ যাও, কিন্তু ওই দিনকে ওই টাইমটা আমার সাথে কিন্তু তুমি ফোনে ব্যস্ত থাকবে। সেই কারণবশত কিন্তু রিনা নানান রকম অজুহাত দিয়ে দীঘায় গিয়ে দীপদাদাভাই এবং তার
সন্তানের সাথে ঘুরতে বেশিরভাগ সময় যায়নি, রুমেই বসিয়ে কিন্তু কাটিয়ে দিয়েছিল। কোনো সময় ব্লগ এডিটিং, কোনো সময় পায়ে যন্ত্রণা, কোনো সময় মাথার যন্ত্রণা, কোনো সময় শরীর ভালো লাগছে না, এইরকম অজুহাত দিয়ে কিন্তু বেশিরভাগ টাইমটা দীঘায় কাটিয়ে দিয়েছিল ঘরে বসে। এবং সেই টাইমটা কি করেছিল, ওই দাঁত পগলার সাথে কথা বলেছিল আর নানান রকম প্ল্যানিং করেছিল যে এরপর ওখানে আমি যাব, সমস্ত কিছু গোছগাছ করে নেবো, ওর নামে মিথ্যে ব্লেম দিয়ে, ওর বাবা মার নামে মিথ্যে ব্লেম দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব, যাতে কিনা ওয়াইটি পরিবার তাকে বিতরিত করে এবং এই দুটো আইডিয়া আমি সেখান থেকে হাতিয়ে নিয়ে নিজের মতো করে ইনকাম করবো এবং আমি আর তুমি সুখে শান্তিতে সংসার করবো এবং ওদেরকে বিনা দোষে জেলের ভাত খাবো। এরকম একটা প্ল্যানিং কিন্তু আজ নয়, আজ থেকে প্রায় এই ঘটনাটা যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই কিন্তু এই কথাটা তোমাদের সামনে আমি বলে এসেছি, যেটা কিন্তু একটা প্রি প্ল্যান ছিল। সেই দীঘায় গিয়ে কিন্তু এটা একটা প্রি প্ল্যান ছিল যে এইভাবে আমরা একের পর এক ধাপ কিন্তু পার করব, যেই ধাপ রিনা এখন সফলভাবে পার করতে পারেনি। তার প্ল্যানে জল কে ঢেলে দিয়েছিল? সীমা দিদিভাই। সে গিয়ে এমনভাবে চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে এমন তথ্য আমাদের সামনে তুলে ধরে, এবং সত্যি কথা বলতে আরস ভাইয়ের কথা এখানে মানে ভুললে চলবেই না, সে এমনভাবে অরিজিনাল তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরে, প্লাস আমরা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি আমাদের গোপন সূত্র ধরে যে সমস্ত খবর আমরা জানতে পারি তোমাদের সামনে তুলে ধরার ফলে অরিজিনাল কে ভালো আর কে খারাপ সবাই কিন্তু আস্তে আস্তে কিন্তু বুঝতে পেরে যায় বন্ধুরা। নাহলে যারা রিনার ভিউয়ার্স তারা রিনারকে এই প্রশ্নতে মানে এই বিষয়টাতে বাহবা দিচ্ছে যে গাড়ি কেনাতে তুমি দারুণ চমক দিয়েছো, কিন্তু এই বিষয়টা যদি সন্দীপ দা করতো এরকম টাইটেল থাম্বনেল, তাহলে দেখতে কতই না বাজে কথা বলা হতো, কতই না বাজে কথা বলা হতো। এই কথাটা বলতে গিয়ে একটা কথা আমার মনে পড়ে গেল, দালালের ভিডিও দেখেছি, কথাটা আমার বলতে ভুলে গেছিলাম, যে দালাল বলছে সীমা দিদিভাই যে রিনার দিদাকে নিয়ে প্রথমের দিকে একটু দু একটা যে কথা বলেছিল, সত্যি ওটা আমারও একটু কিরকম যেন লেগেছিল, যে যত যাই হোক মৃত মানুষকে নিয়ে এরকম ভাবে কথা বলাটা হয়তো উচিত হয়নি। তো যাই হোক, সে কোনো বাজে কথা বলেনি, জাস্ট সে পিঞ্চ কিন্তু মেরেছে রিনাকে, দিদাকে কোনো অসম্মান করেনি। যারা বোঝার তারা আশা করছি বুঝেছে যে সীমা দিদিভাই কিন্তু দিদাকে একটা কথাও বলেনি, বলেছেন কিন্তু এই রিনাকে পিঞ্চ মেরে, সেটা যারা বোঝার তারা বুঝিয়েছে। সেখানে দালাল চি 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 করছে সীমা দিদিভাইয়ের ওপর। তো আমি একটা কথা বলতে চাইছি যে যারা কণিকাদির ভিডিও দেখেছো বা উজ্জ্বলদার ভিডিও দেখেছো, একটা কথা মনে করে দেখো, যখন উজ্জ্বলদার বাবা মারা যায় মানে কণিকাদির শ্বশুর মশাই মারা যায়, তখন কিন্তু এই দালাল ওই মৃত মানুষটা যখন মারা যায় তারপরেও তার শ্রাদ্ধ শান্তি কেন দেখানো হয়নি, কেন মানে শ্রাদ্ধ শান্তির পর ভিডিও দেওয়া হলো, কেন সেই সময় তার শাশুড়ি মাকে দেখানো হয়নি, এই ওই হ্যান ত্যান অনেক রকম ভিডিও তখন কিন্তু নামিয়েছিল এবং অনেক খিল্লি কিন্তু সে উড়িয়েছিল। তাহলে যারা এই দালালের ভিউয়ার্স তারা তো ওই সময় দালালকে দেখেছো যে এই বিষয়গুলোকে নিয়ে খিল্লি ওড়াতে, আজকে সেই মানুষটাই অপর একটা মানুষ যখন সেই একই বিষয়ে ভুল করেছে তখন সে তাকে সংশোধন করাতে যাচ্ছে, অথচ তার ভিউয়ার্সরা তাকে বাহবা দিচ্ছে যে তুমি খুব ভালো কাজ করেছো, দিদাকে নিয়ে অসম্মান করেছে বলে। কয় সেই ভিউয়ার্সরা তো এই প্রশ্নটা করলো না যে তুমি কি করে এই প্রশ্নটা করছো, তুমিও তো একদিন কণিকার শ্বশুর যখন মারা গিয়েছিল তখন তুমি তাকে নিয়েও কম খিল্লি ওড়াওনি, তাহলে তোমার মুখে আজকে এই প্রশ্নটা মানায় কি? সত্যি যদি নিরপেক্ষ ভিউয়ার্স হয়, সত্যি যদি কোনো দিক মানে বিচার না করে শুধুমাত্র ভিডিও টু ভিডিও দেখে বলে যে না এই মানুষটা ঠিক বলছে এই মানুষটা ভুল বলছে, তাহলে এই প্রশ্নটা যত আজকে দালালের কমেন্ট বক্সে থাকতো, তাহলে থাকলো না কেন বন্ধুরা? তোমরাই একবার ভেবে বলো। এবং এই যে সীমা দিদিভাইকে নিয়ে এত কিছু রব রটছে তার একটাই কারণ হচ্ছে যে রিনার যে প্ল্যান ছিল ওদেরকে নানান জালে জড়িয়ে জেলের ভাত খাইয়ে সম্পত্তি প্রপার্টি কৃষাণু সমস্ত কিছু হাতিয়ে নিয়ে ওরা কিন্তু নিজের মতো করে সুখে সংসার করবো। মাঝখান থেকে নির্দোষ মানুষগুলো যেহেতু একদম যাকে বলে সহজ সরল মানুষ, তাদেরকে খুব ভালোভাবে পায়ের তলায় কিন্তু পিষে দেওয়া যেতে পারে। এবং এই প্রি প্ল্যানে আমার মনে হয় রিনার বাবার কথা আমি এখানে বলতে পারবো না, মা এ হয়তো জানতো, কারণ যেভাবে সাপোর্টটা করেছে প্রথম দিন থেকে সেভাবে প্রথম থেকেই হয়তো বলা যেতে পারে, যেরকমটা সঙ্গী বলেছিল যে মা বাবা নাকি জানতে পারলে পুরো মারা যাবে, মারা তো গেলই না, মেয়েকে একটিবার পর্যন্ত বোঝালো না, কবে একবার বুঝিয়েছিল তারপর একবারও কিন্তু আর বোঝালো না। তাহলে এবার তোমরাই ভাবো বন্ধুরা, সীমা দিদিভাই এই দুজনকার মাঝখানে কি করে কাবাব মে হাড্ডি হয়ে দাঁড়ালো? বলতে বাধ্য হচ্ছে যে যদি সীমা দিদিভাই ওই বাড়িতে যাওয়া বন্ধ করে দেয় তাহলে কি সন্দীপদা এই রিনাকে মেনে নেবে? সন্দীপদার কাছ থেকে কোনো কথা পিঞ্চ কোনো রকম কথা থ্রু ইনডাইরেক্টলি এগুলো জানতে চাইছি না, পুরো একদম ভিডিও টু ভিডিও আমরা জানতে চাইছি যে সীমা দিদিভাইয়ের নামে যে এই ব্লেমগুলো উঠছে যে তার জন্য নাকি রিনা তোমার কাছে আসতে চাইছে না, তার জন্য তুমি একটা শুধুমাত্র এই বিষয়টার জন্য একটা ভিডিও করো, ভিউয়ার্সদেরকে জানাও। কারণ একটা মানুষ যে কিনা তোমার বিপদের সময় এইভাবে ছুটে গিয়েছে,
একটা অসুস্থ মানুষ তার বাড়িতে তার হাজবেন্ড থাকার সত্ত্বেও তাকে মেনটেন করার সাথে সাথে তোমার পাশে গিয়ে যেইভাবে দাঁড়িয়েছে, আমরা তো ভিডিওর মাধ্যমে দাঁড়িয়েছি কিন্তু ওইভাবে তো পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারি, সেখানে ওই মানুষটার ওই অবদানগুলো তুমি এখন তো ভুলে গেলে চলবে না। তুমি ভিডিও করে পুরো জানাও যে না সে আসবে কি আসবে না সেটা তো পরের বিষয়, কিন্তু আমি কেউ যদি আমার জীবনে ফিরে আসে তার ডিসিশনটা তোমার ঠিক কি, কারণ এই ডিসিশনটা একান্তই কিন্তু তোমার। এখানে না সীমাদিদি ভাই হস্তক্ষেপ করবে নাকি আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হস্তক্ষেপ করতে পারি। তাহলে তুমি কেন মুখ বন্ধ করে আছো বন্ধুরা? কারণ অনেকের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট দেখলাম, এমনকি রিনা পর্যন্ত সেখানে গিয়ে কমেন্ট করেছে দেখেছি, দরকার পড়লে স্ক্রিনশট তোমাদেরকে দেবো। কমিউনিটি পোস্ট পর্যন্ত একজনকার আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, যে সেখানে পর্যন্ত পুরো বড় বড় করে লিখেছে যে সন্দীপ এবং রিনার মাঝখানে নাকি কাবাব মে হাড্ডি হচ্ছে এই সীমাদিদ ভাই যদি সরে দেয় তাহলে নাকি রিনা ওই ফ্যামিলিতে আবারও নতুন করে যাবে। তো আমার কাছে প্রশ্ন যাবেই বা কেন? তাহলে এই যে প্রেমিকের হাত ধরে চলে গেল কমিউনিটি পোস্ট, এই যে নিউ মার্কেট যাওয়া, এই যে ভিক্টোরিয়া যাওয়া, নানান জায়গায় স্কুটারে চেপে ঘুরতে যাওয়া, বসিরহাট যাওয়া, এই সমস্ত জিনিসগুলো তাহলে একটা মেয়ে এতদিন করে এখন কি তার সমস্ত চাওয়া পাওয়া সেই ছেলেটার সাথে মিটে গিয়ে আবারও তার পুরনো সংসারে ফিরতে চাইছে? মানে কি অবাস্তব ঘটনা সত্যি ওয়াইটিতে ঘটছে। সত্যি যতক্ষণ না নিজের চোখে দেখা যায় সত্যি বিশ্বাস করতে অনেকবার কিন্তু আগে ভাবতে হয় যে এই মানুষটাকে আমি বিশ্বাস করার আগে 10 বার হয়তো আমাকে ভাবতে হবে। তো যারা যারা সীমাদিদি ভাইকে ব্লেম দিচ্ছ তারা একবার ভেবে দেখো যে সীমাদিদি ভাই যদি ওখান থেকে সরে দাঁড়ায় তারপর তোমরা কাকে ব্লেম দেবে? যদি দীপদাদা ভাই অস্বীকার করে কাকে ব্লেম দেবে বলো? কাকে ব্লেম দেবে তোমরা একবার ভেবে দেখেছো? তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। চলো টাটা।